ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘে প্রধান উপদেষ্টা। স্বৈরাচারের উত্থান ঠেকাতে ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই লক্ষ্য। ডক্টর ইউনূসের ভাষণকে স্বাগত জানালো বিএনপি, জামায়াত ও এনসিপি। ভোট নিয়ে আর কোনো সংশয় নেই মির্জা ফখরুলের। জুলাই সনদ বাস্তবায়ন চান তাহের, বিচার সংস্কারে জোর আখতারের। জুলাই সনদ বাস্তবায়নে বিচার বিভাগের পরামর্শ চাওয়ার পরিকল্পনা। 15 অক্টোবরের মধ্যে চূড়ান্তের আশা ঐকমত্য কমিশনের। ঝুলে গেলে নির্বাচন নিয়েই শঙ্কা বিশ্লেষকের। গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামের আগুন নেভাতে গিয়ে দগ্ধ আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু। এ নিয়ে 3 দমকল কর্মী সহ প্রাণ গেল 4 জনের। এবং নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভয়ঙ্কর ফাঁদ। চোরাচালানে জড়িয়ে আরাকান আর্মির বিছানো মাইন বিস্ফোরণে অঙ্গ হারাচ্ছেন হত দরিদ্ররা। চক্রের হোতাদের ধরার চেষ্টায় বিজিবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। পাশাপাশি আইনের শাসন নিশ্চিতে সংস্কার কর্মসূচিও চলমান রয়েছে। জাতিসংঘ অধিবেশনে দ্বিতীয়বারের মতো দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, স্বৈরাচারের আবির্ভাব ঠেকাতে ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমার সংঘাতে ঝুঁকিতে পড়ছে আঞ্চলিক স্থিতিশীলতা। পাশাপাশি কঠিন হয়ে পড়ছে রোহিঙ্গা প্রত্যাবাসনও। জাতিসংঘ সদর দপ্তর থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. বিএনপি, জামায়াত ও এনসিপির সফর সঙ্গী রাজনীতিবিদদের নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বেলা 11টা 25 পোডিয়ামে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘে ভাষণ দিলেন ডক্টর ইউনূস। প্রায় 40 মিনিটের ভাষণের শুরুতেই গণ অভ্যুত্থান সংগঠিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষার গল্প তুলে ধরেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস বলেন, ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজন ছিল ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের। আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। উন্নয়নশীল দেশগুলোর পাচার হওয়া অর্থ কোনোভাবেই যেন উন্নত বিশ্বে যেতে না পারে, এজন্য কার্যকর ভূমিকা গ্রহণ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। আমি উন্নয়নশীল দেশ হতে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন এবং এর প্রয়োগ নিশ্চিতের প্রস্তাব করছি। রোহিঙ্গা সংকট কোনোভাবেই বাংলাদেশ মিয়ানমারের দ্বিপাক্ষিক সমস্যা নয় উল্লেখ করে টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মায়ানমারের চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। এটি যে শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে তা নয়, বরং বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবাসনকেও কঠিন করে তুলেছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের উপর তাগিদ দেন সরকার প্রধান। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। ডক্টর ইউনূস উল্লেখ করেন, একবিংশ শতাব্দীতে কোনো সমাজেই ঘৃণা, অসহিষ্ণুতা, বর্ণবাদ, বিদেশিদের প্রতি বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষের কোনো স্থান নেই। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তিনি চলমান সংস্কার কর্মসূচির উপরও বেশ জোর দিয়েছেন তার ভাষণে। ডক্টর মোহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো চলমান সংস্কার ছাড়াও জুলাই সনদ বাস্তবায়ন করবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। তবে ভোটের আগে জুলাই সনদের বাস্তবায়ন এবং সংস্কার ও বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। His Excellency Muhammad Yunus, অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বিশ্ব মঞ্চে দাঁড়িয়েও জানালেন ফেব্রুয়ারিতেই নির্বাচন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার পাশেই ছিলেন বিএনপি, জামায়াত ও এনসিপির 6 নেতা। নির্বাচন ইস্যুতে সরকার প্রধানের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ভোট নিয়ে আর কোনো সংশয় নেই তাদের। যথেষ্ট জোরালো ছিল এবং গত কিছুদিন ধরে তিনি যে কথাগুলো বলে আসছে এই ব্যাপারে আমাদের অন্তত কোনো সংশয় নেই। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো রকমের সংশয় নেই। উই আর কনভিন্স যে আপনার 26-এর আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে তার দলও একমত, তবে এর আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য প্রস্তুতি নিচ্ছি উইথ আওয়ার হাম্বল এফার্টস, আমাদের যেটা আছে। কিন্তু আমরা এটা বলেছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ যেগুলোকে সলভ করা দরকার। যেমন জুলাই চার্টার যেটা, তো জুলাই চার্টার তো আমরা একমত হয়েছি কয়েক মাস ধরে কাজ করে, কিন্তু এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে একমত হওয়ার তো আর এখানে কোনো বেনিফিট নেই। প্রায় অভিন্ন অবস্থান এনসিপিরও। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সীমার কথা বলা হয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি, যদি না তার আগে সংস্কারের যে কার্যক্রমগুলো আছে, বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার পথে সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয়, তাহলেই এটাকে আরো গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে। এদিকে ডক্টর ইউনূসের ভাষণের সময় জাতিসংঘের সামনে তার সমর্থনে সমাবেশ করে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীরা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ নিয়ে বেশ সন্তুষ্ট তার সফর সঙ্গী বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। তারা বলছেন, ডক্টর ইউনূস ঐক্যবদ্ধ বাংলাদেশের একটি বার্তা দিয়েছেন বিশ্ব দরবারে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংকট উত্তরণে নতুন পথ খুঁজছে জাতীয় ঐকমত্য কমিশন। বিচার বিভাগের কাছে পরামর্শ চাওয়া হতে পারে বলে জানিয়েছেন কমিশন সদস্য বদিউল আলম মজুমদার। জানান, রাজনৈতিক দলগুলোর ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না কমিশন। প্রস্তাবনা পরিবর্তন করে হলেও 15 অক্টোবরের মধ্যে সনদ চূড়ান্ত করার প্রত্যাশা তার। সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন নিয়েই শঙ্কা জানান রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ। হাসান ওয়ালির প্রতিবেদন। সংস্কার প্রস্তাবনায় নানা ভিন্ন মত পাশ কাটিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরি হলেও বাস্তবায়ন প্রক্রিয়ায় সে ঐক্যের দেখা মিলছে না। সংকট উত্তরণে বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সাংবিধানিক আদেশে আইনি বৈধতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব দিয়েছে কমিশন। জানিয়েও প্রকট আকার ধারণ করেছে মতভিন্নতা। জামায়াত ইসলামী সাংবিধানিক আদেশ এবং গণভোটের পক্ষে, তবে নির্বাচনের আগে গণভোট সম্পন্ন করে তার অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে অনড় দলটি। আর গণভোট নয়, বরং নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। অন্যদিকে বিশেষ সাংবিধানিক আদেশ সমর্থন করে না বিএনপি। সনদ বাস্তবায়নে বৈধ সাংবিধানিক প্রক্রিয়া বের করার পরামর্শ দলটির। রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে প্রস্তাবনা পরিবর্তনের চিন্তা ঐকমত্য কমিশনের। এক্ষেত্রে বিচার বিভাগের পরামর্শ চাওয়া হতে পারে। কমিশনের অন্যতম সদস্য বদিউল আলম মজুমদার বলছেন, কোনো কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন। এই পরামর্শ বিএনপি এবং আরও কিছু দল দিয়েছে। আমরা এবং আমাদের বিশেষজ্ঞ প্যানেল সেই বিষয়ে বিবেচনা করছে। বল রাজনৈতিক দলের কোর্টে, তো এই রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই আমাদেরকে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে এবং আমরা কোনো চাপিয়ে দেওয়ার আমাদের ক্ষমতাও নেই, আমাদের কোনো আকাঙ্ক্ষাও নেই। ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করা ঐকমত্য কমিশনের মেয়াদ তৃতীয়বারের মতো 15 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন। সনদের অধীনে নির্বাচন আয়োজনও রয়েছে বিবেচনায়। একমত যত দ্রুত হবে ততই এগুলো স্বাক্ষরিত হবে। তো আমরা কোনোভাবেই আগামী মাসে 15 তারিখের পরে যেতে চাই না। অধ্যাপক সাব্বির আহমেদ বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। দলীয় স্বার্থ দূরে রেখে সবাইকে ছাড় দেওয়ার আহ্বান তার। ইলেকশনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে, নিশ্চয়ই আমরা সেটা চাই না। সুতরাং এটাকে ছাড় দিতে হবে। ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আমরা আছি, এটা সত্য, তাই না? কারণ সব দলগুলোই তারা ডেমোক্রেটিক
ট্রান্সফরমেশনের চাইতে বেশি চিন্তা করতেছে দলীয় স্বার্থ। ঐকমত্য তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফায় বৈঠক করেছে কমিশন। প্রথম দফার আলোচনায় 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 62টির বিষয়ে ঐকমত্য হয়। দ্বিতীয় দফায় বাকি সব সংস্কার প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হয় 19টিতে, যার 9টি পয়েন্টে সর্বসম্মতিক্রমে ঐকমত্য এবং 10টিতে নোট অব ডিসেন্ট সহ একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ঘুরে ধরা বাংলাদেশকে বদলে নতুন ইতিহাস তৈরি করতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন না হলে অন্তত এক্সপ্রেস ট্রেন চালানো সম্ভব। নৈতিক ও বৈষয়িক শিক্ষার মেলবন্ধন তৈরি করা হবে বলেও জানান জামায়াত আমির। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। আমরা এই গুণে ধরা বাংলাদেশ ইনশাআল্লাহ বদলাতে চাই। 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না, কিন্তু ইনশাআল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারবো। সময় সংবাদে আরও থাকছে, মালিক পক্ষের ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে অচল উত্তরের 3 জেলা। ঢাকাগামী গাড়ি চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা। গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামের ভয়াবহ আগুনে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মকর্তা খন্দকার জান্নাতুল নাইম মারা গেছেন। এ নিয়ে 3 দমকল কর্মী সহ প্রাণ গেল 4 জনের। সকাল 10টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গেল 22 সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হন। তার শরীরের 42% দগ্ধ হয়েছিল। দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের 4 জন দগ্ধ হয়েছিলেন। ইতিমধ্যে তাদের 3 জন মৃত্যুবরণ করলেন। গত 23 সেপ্টেম্বর ফায়ার ফাইটার শামীম আহমেদ ও 24 সেপ্টেম্বর ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই মুহূর্তে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপন, গাজীপুরের যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার পরে আজকেও কিন্তু একজন নিহত হয়েছে, অর্থাৎ মারা গিয়েছেন। অর্থাৎ তিনি হচ্ছেন ওয়্যার হাউস ইন্সপেক্টর জান্নাতুল নাইম। তিনি আজকে যিনি 42% দগ্ধ হয়েছিলেন এবং আজকে ঘটনার 5 দিনের মাথায় তার মৃত্যু হলো। তিনি আপনারা নিশ্চয়ই জানেন যে এই ঘটনায় সর্বমোট 5 জন দগ্ধ হয়েছিল। সেই দগ্ধতার কারণে ইতিমধ্যেই কিন্তু ঘটনার পরদিন একজন এবং তারপরের দিন এবং আজকে 5ম দিনে সে ফায়ার ফাইটার সদস্য জান্নাতুল নাইম তিনি 10টার দিকে, আজকে সকাল 10টার দিকে তিনি মারা যান। আমরা যতটুকু জানতে পারলাম যে তার জানাজা প্রথম জানাজাতি অনুষ্ঠিত হবে ফায়ার সার্ভিসের যে সদর দপ্তর রয়েছে সেখানে, এবং তারপরেই আসলে তার গ্রামের বাড়ি শেরপুরের নকলা উপজেলায় তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। মাঝখানে যেখানে তিনি কর্মস্থলে ছিলেন, অর্থাৎ টঙ্গীর যে ফায়ার সার্ভিসের স্টেশন রয়েছে সেখানে তার মরদেহ নেওয়া হবে এবং সেখানে তার সহকর্মীরা তাকে দেখা শেষেই আসলে তার গ্রামের বাড়িতে তাকে নেওয়া হবে। তো আমরা কিছুক্ষণ আগে যখন এখানে আসি, এই মৃত্যুর খবরে কিন্তু তার আত্মীয় স্বজন বলেন আর তার স্ত্রী বলেন কান্নার তাদের আহাজারিতে কিন্তু বলা যায় যে হাসপাতালের যে করিডোর রয়েছে সেটি কিন্তু একদম ভারী হয়ে ওঠে। এবং তাদের স্বজনদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে বিশেষ করে তারা বলছেন যে এই যে ফায়ার সার্ভিস কর্মীরা যারা আসলে সবসময় অন্যের জীবন বাঁচানোর জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়ে থাকে, তাদের জন্য যারা নিহত হওয়ার পরে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা যেন করা হয়, এমনটি এই নিহত জান্নাতুল নাইম তার পরিবার এবং তার স্বজনদের পক্ষ থেকে আমাদের কাছে দাবি জানানো হয়েছে। অতএব এখান থেকে তার মরদেহ ফায়ার সার্ভিসের সদর দপ্তরে নেওয়া হবে এবং সেখানে জানাজা শেষে তার যে কর্মস্থল টঙ্গী সেখান থেকে সরাসরি তার যে শেরপুর নকলাতে তার মরদেহ অর্থাৎ তাকে দাফন করার জন্য নেওয়া হবে। এই ছিল এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউশন থেকে আমার কাছে সবশেষ অবস্থা। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউট থেকে। রাজধানীর পুরান ঢাকার লালবাগের একটি বাসা থেকে ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। লালবাগের RND রোডের জমজম টাওয়ারের 6ষ্ঠ তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। লালবাগ থানার SI জানান, নজরুল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পুরান ঢাকার একটি শাখায় কর্মরত ছিলেন। শুক্রবার বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। রাত 12:30টার দিকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজের মর্গে। নিহতের বাড়ি গোপালগঞ্জ সদরে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে স্থল মাইন পুঁতে রেখেছে মিয়ানমারের আরাকান আর্মি। এসব মাইন বিস্ফোরণে পা হারানো সহ মারাত্মক জখম হচ্ছেন বাংলাদেশিরা। সম্প্রতি সীমান্তে চোরাচালান বেড়ে যাওয়ায় ঝুঁকি আরও বাড়িয়ে তুলছেন। এর বলি হচ্ছেন হতদরিদ্র, প্রলোভনে পা দেওয়া মানুষ। মোহাম্মদ ফরাজের ছবিতে সোজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অঞ্চল, যেখানে পাহাড়, জঙ্গল আর খরস্রোতা নদী চোরাকারবারিদের জন্য তৈরি করেছে বহুমাত্রিক রুট। এই রুট ধরে বহুদিন ধরে চলে আসছে গরু, মহিষ ও মাদক পাচার। সীমান্তের ওপার মিয়ানমারের 0 পয়েন্টে পুঁতে রাখা হয়েছে অসংখ্য স্থলমাইন। চোরাচালান চক্রের মূল হোতারাও থাকেন আড়ালে, আর সামনের সারিতে থাকেন হতদরিদ্র মানুষ, যাদের প্রলোভন দেখিয়ে পাঠানো হয় সীমান্তের ওপারে। মাইন বিস্ফোরণে অঙ্গ হারিয়ে চিরতরে থেমে যায় তাদের চলার পথ। ওখানে আমাদের লোক যায় গরু আনার জন্য, সুপারি আনার জন্য, ওখানে পথে বসে দেয়, ওখানে ফুটে যায়। ও মায়ানমারের লোকে মদগুলো দিয়ে আমরা চলাচল করি, ওগুলো দেখাও যায় না, পা পড়লে তারপর পড়ে ওঠে। নাইক্ষ্যংছড়ির প্রায় 40 কিলোমিটার সীমান্ত জুড়ে বিজিবি চিহ্নিত করেছে অন্তত 30টি চোরাচালান পয়েন্ট। এসব পয়েন্টে ঝুঁকি নিয়েই পা দিচ্ছেন মৃত্যুর ফাঁদে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ঠিক 50 মিটার দূরে যেমন কাঁটাতার রয়েছে, ঠিক তার মিয়ানমারের অভ্যন্তরে বান্ডুলা বাজার, আর বাংলাদেশের ঠিক অভ্যন্তরে আমরা যখন অবস্থান করছি এটি বান্দরবনের জারুলিয়াছড়ি। এটি লাল পতাকা যেখানে দেওয়া হয়েছে, এটি আসলে সতর্ক বার্তা হিসাবে এসব পয়েন্ট ব্যবহার করে যারা চোরাকারবারি রয়েছে তারা মিয়ানমারের অভ্যন্তরে যাচ্ছে এবং সেখানে গিয়ে মাইন বিস্ফোরণে আহতের ঘটনা ঘটছে। তবে লাল পতাকা টাঙিয়ে দেওয়ার পাশাপাশি সীমান্তের নজরদারি বাড়িয়েছে বিজিবি। এটা অ্যালার্মিং হারে বৃদ্ধি পাচ্ছিল, তো আমরা এটার বিপরীতে যেটা করেছি, চোরাচালানি রুটগুলো চিহ্নিত করে লাল পতাকা স্থাপনের মাধ্যমে সতর্কবার্তা জারি করেছে। সীমান্তের স্থানীয় বাসিন্দাদের সচেতনতার অভাব ও শিক্ষার নিম্ন হার ঝুঁকির মাত্রা আরও বাড়ছে বলে মত উপজেলা প্রশাসনের। তবে বিজিবি বলছে মূল হোতাদের আইনের আওতায় আনতে কাজ করছেন তারা। আমাদের যারা বিজিবির এখানে আছেন তাদের যে সকল লজিস্টিক্স, এত বড় সীমান্ত তো এত অল্প লজিস্টিক্সে আসলে জনসচেতনতা ছাড়া এটাকে একসাথে মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব না। তাদেরকে চিহ্নিত করা হয়েছে। এর ভিতরে সবচেয়ে বড় যে শাহিন ডাকাত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আরও 5-7 জনকে যৌথ অপারেশন এবং তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা হয়েছে। যারা এখনো বাইরে আছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, চলমান। নাইক্ষ্যংছড়ি সীমান্তে গত 8 মাসে স্থলমাইন বিস্ফোরণে পা হারিয়েছে 10 জন বাংলাদেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, বান্দরবান। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে দ্বিতীয় দিনের মতো রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ডে গিয়ে কাউন্টারে তালা ঝুলতে দেখেন যাত্রীরা। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো বাস। যাত্রীদের অভিযোগ, অগ্রিম টিকিট কাটা থাকলেও টাকা ফেরত দিচ্ছেন না পরিবহন মালিকরা। এতে দুর্ভোগের শেষ নেই তাদের। গত 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিক পক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয় রাজশাহী থেকে ঢাকা চলাচলে প্রতি ট্রিপে চালক, সুপারভাইজার ও সহকারী আগের চেয়ে বেশি টাকা পাবেন। শুক্রবার থেকে তা বাস্তবায়নের কথা ছিল, তবে তার আগেই বৃহস্পতিবার রাতে বেশি টাকা দেবে না জানিয়ে বাস বন্ধ করে দেয় মালিকপক্ষ। খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের বিচারের দাবিতে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সকালে বলপিয়া আদাম এলাকায় ঢাকা চট্টগ্রাম সড়কে গাছের গুঁড়ি এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে যুগ্ম ছাত্র জনতা। এতে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। সবচেয়ে বেশি বিপাকে সাজেকে ঘুরতে যাওয়া পর্যটকরা। বিক্ষোভকারীদের দাবি, স্কুল শিক্ষার্থী ধর্ষণে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। 23 সেপ্টেম্বর বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে চেতনানাশক দিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় 3 জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন ভুক্তভোগীর বাবা। এখন পর্যন্ত 1 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সাভারে নাসা গ্রুপের 16টি কারখানা বন্ধের প্রতিবাদে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন কয়েক হাজার শ্রমিক। সকালে আশুলিয়ায় কারখানার সামনে জড়ো হন শ্রমিকরা। মানববন্ধনে দাঁড়িয়ে অভিযোগ করেন, হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা না করেই নাসা গ্রুপ কারখানাগুলো বন্ধ করে দেয়। এজন্য দ্রুত কারখানা খুলে দেওয়ার দাবি জানান তারা। এর আগে 24 সেপ্টেম্বর বায়ার, গ্যাস ও বিদ্যুতের সংকট দেখিয়ে নাসা গ্রুপের এসব কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পাশাপাশি আইন অনুযায়ী 3টি কিস্তিতে শ্রমিকদের সব পাওনা পরিশোধের নোটিশ কারখানার মূল ফটকে টানিয়ে দেওয়া হয়।
ওই দিন থেকেই বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। সে সময় যৌথ বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এই 25,000 লোকের 25,000 পরিবার, এই 25,000 পরিবারের দায়িত্ব কে নেবে? আমরা চাই আমাদের প্রতিষ্ঠান চালু হোক, আমরা কাজ করব, মাস শেষ বেতন নিব। আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীত নিবেদন, একটাই নিবেদন, আমাদের নাসা গ্রুপের সকল বন্ধ কারখানাগুলোকে খুলে দেওয়া হোক। সময় সংবাদে আরও থাকছে। অনূর্ধ্ব-17 সাফে সন্ধ্যায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপা জিততে আত্মবিশ্বাসী লাল সবুজ। গেল আসরের ফাইনাল হারের প্রতিশোধ নিতে চায় ছোটনের দল। অপ্রতুল বোর্ডিং ব্রিজ এবং কনভেয়ার বেল্টের পাশাপাশি নানা সংকটের মাঝেও যাত্রী সংখ্যা বাড়তে থাকায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কার্যক্রম গুটিয়ে নেওয়া বিমান সংস্থাগুলো আবারও ফিরতে শুরু করেছে। বিশেষ করে চলতি মাসে ওমান ভিত্তিক সালাম এয়ারের বিমান চলাচল শুরুর পর আগামী 26 অক্টোবর বিমান আনবে আরব আমিরাতের ফ্লাইট দুবাই। ফ্লাইট চালুর আগ্রহ দেখিয়েছে নর্দার্ন চায়নার মতো বিমান সংস্থা। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রয়োজনীয় যাত্রী না পাওয়ায় গত বছরের 1 সেপ্টেম্বর ওমান ভিত্তিক সালাম এয়ার এবং ডিসেম্বরে আরব আমিরাতের বাজেট এয়ার হিসেবে পরিচিত ফ্লাই দুবাই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অপারেশন বন্ধ করে দিয়েছিল। কিন্তু বছর না ঘুরতেই বিমান সংস্থা দুটি আবারও ফিরে এসেছে শাহ আমানত বিমানবন্দরে। 18 সেপ্টেম্বর থেকে সালাম এয়ার সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনা করছে। সে সাথে সপ্তাহে 7টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে 26 অক্টোবর পুনরায় যাত্রা শুরু করবে ফ্লাই দুবাই। এছাড়া ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে নর্দার্ন চায়না সহ আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা। অন্য কিছু লো কস্ট এয়ারলাইন্স মধ্যপ্রাচ্য ভিত্তিক এবং আমাদের ইস্ট সাইড চায়না ভিত্তিক আমাদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, তারাও হয়তো অচিরে শুরু করবে। অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক রূপ পেয়েছে অন্তত 25 বছর আগে। সেই অনুযায়ী বাড়েনি যাত্রী সেবার মান। তারপরও চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামার পাশাপাশি যাত্রী পরিবহনে রেকর্ড হচ্ছে প্রতি বছর। অনিয়ম দূরীকরণের পাশাপাশি যাত্রী সেবা নিশ্চিত করায় শাহ আমানত বিমানবন্দর নিয়ে আগ্রহ বাড়ছে সাধারণ যাত্রীদের। যে সমস্ত এজেন্সিগুলো আছে এয়ারপোর্টের সাথে, তাদেরকে কাজে লাগিয়ে এয়ারপোর্টের শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। যাত্রী সেবার মানকে যতটুকু সম্ভব বৃদ্ধি করা হয়েছে। তবে প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দরের বিপরীতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে গ্রাউন্ড চার্জ তুলনামূলক বেশি হয় বিদেশি এয়ারলাইন্সগুলো আগ্রহ হারাচ্ছে বলে অভিযোগ বিমানবন্দর ব্যবহারকারীদের। নতুন আরও ফ্লাইট আনার সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের সামর্থ্য বাড়াতে হবে, গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জ কমাতে হবে, কনভেয়ার বেল্ট বাড়াতে হবে, বোর্ডিং ব্রিজ বাড়াতে হবে। চট্টগ্রাম থেকে মূলত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের জেদ্দা, মদিনা, আরব আমিরাতের আবুধাবি, শারজাহ, দুবাই এবং ওমানের মাস্কাটে সরাসরি বিমান চলাচল চালু রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ জুড়ে ছড়িয়ে আছে পাহাড়, নদী, সমুদ্র আর শত শত বছরের ইতিহাস। তবুও কেন এই দেশ হয়ে উঠতে পারছে না বিদেশি পর্যটকদের পছন্দের গন্তব্য? পর্যটন বিশ্লেষকরা বলছেন, অবকাঠামোগত দুর্বলতা, আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ের অভাব, নিরাপত্তা সংকট সহ নানা কারণে বিদেশি পর্যটকদের কাছে অনেকটাই অচেনা দেশ। যদিও পর্যটন বোর্ডের দাবি, দেশের পর্যটনকে বিশ্ব দরবারে তুলে ধরতে কাজ চলছে। সাইফুল ইসলামের ছবিতে মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। কখনো সাগরের উত্তাল ঢেউ, কখনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মুক্ত বাতাসে শ্বাস নেয়া, আবার কখনো গহীন অরণ্যে জীবনের গল্প খুঁজে নেয়া। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশে রয়েছে কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত, সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য আর রয়্যাল বেঙ্গল টাইগার, সবুজ পাহাড়ের সৌন্দর্যমণ্ডিত রাঙামাটি, বান্দরবান, সিলেট আর দেশ জুড়ে অসংখ্য প্রাকৃতিক ঐতিহাসিক নিদর্শন। তবুও বিশ্ব পর্যটন খাতে এখনো পিছিয়ে বাংলাদেশ। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর পার্শ্ববর্তী দেশ ভারতে 1 কোটির ওপরে পর্যটক আসলেও বাংলাদেশের সংখ্যা 5 লাখের নিচে।
বিশ্বজুড়ে যখন পর্যটন খাত এগিয়ে চলেছে সমৃদ্ধির দিকে, তখন বাংলাদেশের এমন করুণ অবস্থার কারণ হিসেবে ভিসা জটিলতা, আন্তর্জাতিক প্রচারণার অভাব, পর্যাপ্ত অবকাঠামোর ঘাটতি, নিরাপত্তা নিয়ে শঙ্কা, এমনকি দেশের রাজনৈতিক অবস্থাকেও দায়ী করছেন বিশ্লেষকরা। বেশি আসলে কেন আসছে, কম আসলে কেন আসছে, সেই জায়গাগুলো আমার রিসার্চ দিয়ে বের করে তারপরে হচ্ছে আমি ওই ওরিয়েন্টেড ডিসিশন যদি মেক করতে পারি, তখন হচ্ছে আমার সলিউশনে আমি পৌঁছাতে পারবো। যদিও দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে প্রচারণা চালাচ্ছে বলে দাবি বাংলাদেশ পর্যটন বোর্ডের। আমাদের পর্যটন স্পট সম্পর্কে প্রচুর এবং এখানে সম্ভাবনা সম্পর্কে প্রচুর প্রচারণা করা হয়। আর পর্যটন কর্পোরেশন জানায়, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে প্রয়োজন দেশের যোগাযোগ সহ যাবতীয় সেবা কার্যক্রমকে সহজ করা। আমাদের কানেক্টিভিটি, আমাদের সার্ভিস কোয়ালিটি, এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। নিরাপত্তার বিষয়ের জন্য আমাদের কিন্তু ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। ভিসা জটিলতার বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। টেকসই আর নিরাপদ পর্যটন গড়ে তোলার লক্ষ্যে সঠিক পদক্ষেপ বিশ্ব মানচিত্রে অন্যতম স্থান এনে দিতে পারে বাংলাদেশকে। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য আর ইতিহাসে ভরপুর হলেও বিশ্ব পর্যটনে এখনো জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। অথচ সঠিক পরিকল্পনা আর একটু প্রচেষ্টায় বদলে যেতে পারে এদেশের পর্যটন খাতের চেহারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। কাল ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে চলছে প্রস্তুতি। এই মুহূর্তে খামারবাড়ি পূজা মণ্ডপে আছেন সহকর্মী উম্মে হানি। সরাসরি যাচ্ছি তার কাছে। হানি, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে নানা বয়সী ভক্তের পদচারণায় মুখর হবে মণ্ডপগুলো এবং ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে কিন্তু শুরু হবে শারদীয় দুর্গা পূজার আনুষ্ঠানিকতা এবং সেই হিসেবে কিন্তু এখন মণ্ডপগুলোতে চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখন আমি আছি আসলে খামারবাড়ি পূজা মণ্ডপে এবং এখানেও কিন্তু ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা এবং এখানে কিন্তু প্রতিমা রাখার যে মঞ্চ রয়েছে সেটি কিন্তু নির্মাণ শেষ পর্যায়ে এবং দেবী প্রতিমাও কিন্তু এখানে স্থাপিত হয়েছেন এবং যদিও সর্বসাধারণের জন্য এখনো খুলে দেয়া হয়নি, অর্থাৎ দেবী প্রতিমা স্থাপন করলেও তা কিন্তু ঢেকে রেখেছেন এখানকার আয়োজকরা। কিন্তু তারপরেও বলি যে এবার এই মণ্ডপে দেবী প্রতিমা কিন্তু এবার নির্মাণ করা হয়েছে অলংকারিক প্রতিমা রূপে, অর্থাৎ এই ধাঁচের যে প্রতিমাগুলো থাকে তা কিন্তু পুরোটাই মাটির মাধ্যমে তৈরি হলেও কিন্তু প্রতিমার গায়ের যে শাড়ি থেকে শুরু করে অলংকার কিংবা চুল, মুকুট যা থাকে তা কিন্তু একেবারে আসল হয় এবং এই মণ্ডপটিতে কিন্তু সেই প্রতিমাই স্থাপন করা হয়েছে। এবং আমরা যদি এই মণ্ডপটি একটু বলি যে এই মণ্ডপটি যে পূজা আয়োজন করেছেন সেটি হচ্ছে সনাতন সমাজ কল্যাণ সংঘ। তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে এখানকার যে মণ্ডপটি রয়েছে সেটিতে কিন্তু এখন চলছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং লাইটিংয়ের কাজগুলো এবং কিন্তু এখানে যারা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু ব্যস্ত সময় পার করছেন এবং এখানকার যে মণ্ডপটি রয়েছে তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরোটাই নির্মাণ কাজ শেষ হয়েছে এবং এখানকার যে মণ্ডপের যে আদলটি তৈরি করা হয়েছে সেটি কিন্তু হলুদ এবং সাদার আদলে একটি পূর্ণার্থী রং দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সবসময় পূজার শেষ মুহূর্তে দেখা যায় যে শিল্পীরা মণ্ডপ তৈরি যে সূক্ষ্ম যে কাজগুলো থাকে সেগুলো করতে থাকেন এবং আমরা কিন্তু দেখছি যে এখানে সেটিও আসলে সম্পূর্ণ হয়েছে। আরেকটু বলে রাখি মণ্ডপের সামনে যে প্রার্থনার জায়গাটি রয়েছে সেখানে কিন্তু এবার বাঁশ দিয়ে জিগজ্যাগ আকার তৈরি করা হয়েছে যাতে যারা প্রার্থনা করতে আসবেন, অঞ্জলি দিতে আসবেন, তারা যেন সুশৃঙ্খলভাবে আসলে তাদের দেবী দুর্গাকে দর্শন করতে পারেন। সেজন্যই কিন্তু এখানে জিগজ্যাগ দিয়ে বাঁশ দিয়ে কিন্তু জিগজ্যাগ আকার তৈরি করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু এখানে জোরদার করা হয়েছে এবং সবকিছু মিলে এই ছিল আমার কাছে শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতি সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর খামারবাড়ি থেকে। এদিকে দুর্গাপূজা ঘিরে বিক্রি বেড়েছে, ধর্মীয় অনুষঙ্গের ভিড় বেড়েছে বিপণী বিতানে। আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে কেমন জমে উঠেছে উৎসবের অর্থনীতি, অনুপ দত্ত ও শাহনেওয়াজ সোহাগের তোলা ছবিতে তুলে ধরছেন অন্তরা সেন। শুরু হয়েছে দেবীপক্ষ। দুর্গাপূজা কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে রাজধানীর পুরান ঢাকার শাঁখারী বাজারে। শাখাপলার দোকানে নারীদের ভিড় চোখে পড়ার মতো।
উৎসব উপলক্ষে আমাদের প্রতি বছরে নতুন নতুন শাখা পড়তে হয়, সব ম্যাচিং করে পড়ে, তার জন্য আর কি কেনাকাটা হয়। নতুন জামা কাপড়ের সাথে নতুন শাখাও আর কি কেনা হয়েছে। বিক্রি বেড়েছে পূজার সরঞ্জামেরও। দেবীর সাজসজ্জা থেকে শুরু করে নতুন ঘণ্টা, কাসর, শঙ্খ সহ দরকারি নানা উপকরণ কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন অনেকেই। প্রত্যেক বছর মায়ের যত সরঞ্জাম আছে আমরা এখান শাখারি বাজার থেকে আমরা সব কেনাকাটা করে নিয়ে যাই। মায়ের সেট, মায়ের অস্ত্র, মালা, পূজা যা লাগে সামগ্রী সব আইটেমই বিক্রি। শারদীয় এই উৎসবের রং লেগেছে পোশাকের দোকানেও। নারীর চোখ শাড়িতে, আর ছেলেদের পছন্দ পাঞ্জাবি, টি শার্ট। শাড়ি কিনতে এসেছি, পাঞ্জাবি কিনতে এসেছি। দশমীর জন্য একটি পাঞ্জাবি তো লাগেই। আমরা বেয়ানের জন্য কিছু পাঠাবো, এর জন্য কেনাকাটা করছি আর কি। শাড়ির সাথে হিল নিয়েছি। মণ্ডপে যেতে হয়, এই জন্য ফ্ল্যাট জুতোই সবচেয়ে বেশি সুইটেবল। কেনাকাটায় পিছিয়ে নেই ছোট্ট সোনামণিরাও। পছন্দ মতো জামা জুতো কিনতে মা বাবার সঙ্গে তারাও আসছে বিপণী বিতানে। আমি পিঙ্ক কালার আর ব্লু কালার জামা কিনবো। অষ্টমীর দিন হলুদ কালার পাঞ্জাবি পরবো। বিক্রেতারা বলছেন এবার বেচা কেনা বেশ ভালো। শত কোটি টাকার বেশি ব্যবসা করার আশা তাদের। এবার আস্তে আস্তে যাতে ভালো ব্যবসা বাণিজ্য এই আসলে আমি পড়ে রয়েছি। এবারে ব্যবসাটা মোটামুটি একটু কালারফুল, যেগুলো একটু কমলা বা হলুদ, মানে ফেস্টিভ কালার যেগুলো, এইগুলাই আসলে বেশি ফোকাস করতেছে। 200 কোটি এরকম তো হবেই আশা করা যাচ্ছে। পুজো শুধু উৎসবের রং নিয়েই আসে না, সে সঙ্গে করে নিয়ে আসে বহু মানুষের বাঁচার রসদ। তাই পুজোকে কেন্দ্র করে যেমন বাড়ছে লেনদেন, তেমনই চাঙ্গা হচ্ছে উৎসবের অর্থনীতি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউআর এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান ৭১, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৫৯%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান ৫৮, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৭০। রাজশাহী বিভাগে বায়ুমান ৮৩, যা সন্তোষজনক, আর্দ্রতা ৬২। সিলেট বিভাগে বায়ুর মান ১১০, এটি সহনীয়, বাতাসের আর্দ্রতা ৬৬%। খুলনা বিভাগের বায়ুমান ৬৬, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৯। বরিশাল বিভাগে বায়ুর মান ৫৯, এটিও সন্তোষজনক, আর্দ্রতা ৭০। রংপুর বিভাগের বায়ুর মান ৮৩, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬২। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান ৭৪, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৪%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে ৫৮ আর সবচেয়ে খারাপ সিলেটে ১১০। সংবাদ। জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ৮০তম অধিবেশনের চতুর্থ দিনে ভাষণে হামাস যেন আর কোনো বর্বরতা চালাতে না পারে, তাই সংগঠনটির কাজ শেষ করার কথা বলেন নেতানিয়াহু। প্রায় ৪৫ মিনিটের ভাষণে তিনি গাজা যুদ্ধ, হামাস, ইরান যুদ্ধ, হিজবুল্লাহ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য মিত্র এবং আব্রাহাম চুক্তিসহ নানা বিষয়েও কথা বলেন। এমনকি গাজায় জাতিগত নিধনের কথা অস্বীকার করেন তিনি। এদিকে জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এছাড়া নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বিক্ষোভ করেন হাজারো আন্দোলনকারী। সময় সংবাদ। খেলার খবর। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে শিরোপার হাতছানি বাংলাদেশ দলের সামনে। ট্রফির লড়াইয়ে লাল সবুজের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে বেশিবার শিরোপা জয়ী ভারত। টিম ইন্ডিয়া শক্তিশালী হলেও এ লড়াইয়ে নিজেদেরই ফেভারিট মানছেন বাংলাদেশ। আর টিম ওয়ার্কের মাধ্যমে ট্রফি জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। শ্রীলঙ্কায় দু দলের ফাইনাল মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। সোনালি এই ট্রফিটার দিকে চোখ দু দলের। মঞ্চ প্রস্তুত, শেষ হয়েছে দু দলের প্রস্তুতিও। এবার অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের। ফাইনালের সে মহরণের আগে চোখে মুখে শিরোপার জলজলে স্বপ্ন লাল সবুজের বাংলাদেশের। সে স্বপ্ন পূরণে অপেক্ষা আর একটা ম্যাচের। টুর্নামেন্টের শুরু থেকে সবকটি ম্যাচ জিতে রীতিমতো উঠছে বাংলাদেশ দল। দীর্ঘদিনের ক্যাম্প আর কোচের সুনির্দিষ্ট পরিকল্পনার ছাপ ফুটে ওঠে আসরের প্রথম ম্যাচ থেকেই। স্বাগতিক শ্রীলঙ্কা, নেপাল কিংবা পাকিস্তান সবকটি দলকে নাকানি চুবানি খাইয়ে ফাইনালের মঞ্চে নাজমুল হুদা ফয়সালরা।
শ্রীলঙ্কায় পাড়ি জমানোর আগে লম্বা সময়ের ক্যাম্প আর টুর্নামেন্ট শুরুর বেশ কদিন আগে সেখানে যাওয়ায় প্রস্তুতিটা ভালো হয়েছে বাংলাদেশের। এবার ভারতের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে ফয়সাল ও পুরা। ভারত শক্তিশালী হলেও ফাইনালে নিজেদেরই ফেভারিট মানছে বাংলাদেশ দল। টিম ওয়ার্ক ঠিক রেখে শিরোপা জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী লাল সবুজ বাহিনী। ইন্ডিয়া অবশ্যই চ্যালেঞ্জিং টিম এবং এখানে আমাদের সুযোগ আছে। ইন্ডিয়া ইয়ুথ লেভেলে সবসময়ই আপনার খুবই শক্তিশালী দল। যেহেতু এখন আমরা ফাইনালে আপনাদের কাছ থেকে আমরা আরও বেশি সাপোর্ট চাই এবং দোয়া চাই। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যাশা পূরণের মাঠে নামবো। আর ইন্ডিয়া বরাবরের মতোই শক্তিশালী দল, তবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যাশা পূরণের জন্য নামবো। সবাই আমাদের জন্য দোয়া করবে। এর আগে এই ক্যাটাগরিতে 6 বার শিরোপা জেতে ভারত, বিপরীতে এখনও শিরোপা অধরা বাংলাদেশের। তাজিন খন্দকার, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘে প্রধান উপদেষ্টা, স্বৈরাচারের উত্থান ঠেকাতে ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই লক্ষ্য। ডক্টর ইউনূসের ভাষণকে স্বাগত জানালো বিএনপি, জামায়াত ও এনসিপি। ভোট নিয়ে আর সংশয় নেই মির্জা ফখরুলের। সনদ বাস্তবায়ন চান তাহের, বিচার সংস্কারে জোর আখতারের। টঙ্গী রাসায়নিক গুদামের আগুন নেভাতে গিয়ে দগ্ধ আরেক ফায়ার ফাইটারের মৃত্যু। প্রাণ গেল 3 দমকল কর্মী সহ 4 জনের। শোকস্তব্ধ স্বজন সহকর্মী। এই ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। আপনাকে ধন্যবাদ জাফর। খেলার সময় ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।